এর মধ্যে স্পেশালি এই যে সেক্রেটারিয়েট ঘেরাওর যে আনসারের ঘটনাটা ঘটেছিল এইটার জন্য আমাদের রেগুলার আনসার ভাইদের দোষারোপ করবেন না। এটার জন্য আমাদের রেগুলার আনসার বাহিনী, আনসারের সব ভাইরা, তারা এটার দোষ তাদের ঘাড়ে দেয়া যাবে না। এইটা স্পেসিফিক একটা গ্রুপ যারা এই নৌকা হাসিনা আওয়ামী লীগের দোসর, তারা সাজিয়েছে। এবং এটা কিন্তু ইতিমধ্যে খবর থেকে শুরু করে সব জায়গায় পরিষ্কার হয়ে গেছে। কারণ এই আওয়ামী লীগ তো গত 15.5 বছর থেকে সব জায়গায় তাদের চোরচুট্টা চামচা দোসরদের বসিয়েছে, ঠিক না? সো যেই মেজর জেনারেল আনসারের ছিল, চার্জে ছিল, তার ভাই মন্ত্রী ছিল। এবং এই গোপালগঞ্জের, আমি চিনি ভাই, আমি এদেরকে চিনি, এদের সম্বন্ধে জানি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যখন সরকার পতন হলো, এবং তাদের মধ্যে এটাও জানাতে চেষ্টা করেছি যে এই আনসার বাহিনীর যে নেতৃত্বে যে মেজর জেনারেল আছে, একে তাড়াতাড়ি বহিষ্কার করে চেঞ্জ করতে হবে, কারণ নাহলে এরা ঝামেলা করতে পারে। যেই 500-600 জন বা 400-500 জন সেক্রেটারি ঘেরাও করেছিল, এদের ভিতরেও বেশিরভাগ গোপালগঞ্জের, মানে গোপালী একটা কনস্পিরেটর, ওই মেজর জেনারেল তার গোপালী বাহিনী নিয়ে সেক্রেটারি ঘেরাও করেছে। প্রধান উপদেষ্টার ভাষণটিকে কিভাবে মূল্যায়ন করবেন? আপনাকে অনেক ধন্যবাদ আলী, এবং একই সাথে আপনাকে এবং টিভি সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। প্রধান উপদেষ্টা সুন্দর একটা ভাষণ দিলেন জাতির প্রতি। আমি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি এক্সপেক্ট করেছিলাম উনি হয়তো আরেকটু আগে এই ভাষণটা দেবেন, বাট উনি সুন্দরভাবে একটা সময় পর দিয়েছেন। এবং আমার কাছে মনে হয়েছে যে একজন জ্ঞানী মানুষ যেভাবে সুন্দরভাবে গুছিয়ে কথা বলবেন, উনি সেভাবে সুন্দরভাবে গুছিয়ে কথা বলেছেন। মানে আসলে এটা বলার একটা কারণ আছে যে এতদিন আমরা এত বাজে কথা বা আবোল তাবোল কথা শুনে অভ্যস্ত হয়ে গেছিলাম যে মানে আমাদের কাছে একটা জ্ঞানী মানুষের সুন্দর কথাটা কানে একটু বাজে, মানে আমাদের একটা অভ্যাস হয়ে গেছিলো যে এরকম কেদারায় যে বসবে সে খুব আবোল তাবোল ফালতু বাজে কথা বলবে। সো সেই হিসেবে আমি প্রথমে সাধুবাদ জানাই প্রধান মানে আপনার বলো না চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে সুন্দর করে জাতির প্রতি একটা বক্তব্য রাখার জন্য। তবে এখানে মনে করেন মূল্যায়নের কথা নিয়ে যদি আমি বলি, ওনার বক্তব্যটা পুরোটাই মোটামুটি ভেগ ছিল মানে কি যে ওনার পুরো বক্তব্যতে কোনো কিছু স্পেসিফিক উনি বলেননি। এবং কেন বলেননি এটাও মোটামুটি আমরা অনুধাবন করতে পারি যে ওনারা খুব ক্রিটিক্যাল একটা সময়ে সরকারের দায়িত্ব নিয়েছেন। একটার পর একটা ঝামেলা এখনও সরকারের পুইয়ে যেতে হচ্ছে। দুদিন আগে এই যে আনসার আন্দোলন বা এইসব এবং এগুলো এর ভিতরে অনেক কিছুই আমরা বুঝতেই পারছি যে এখনও যে যে এই ফ্যাসিস্ট সরকারের যে অনুসারীরা ছিল তারা অনেক ধরনের কনস্পিরেসি করতে চেষ্টা করছে, সেগুলো এটার সাথে জড়িত। সো অনেক ধরনের ঝামেলা তাদের মেটাতে চেষ্টা করতে হচ্ছে। একই সাথে একটা সরকারি যে অবকাঠামোগত যে অবস্থান থাকে সেখান থেকে এই ইন্টারিম সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার যে অবকাঠামোগুলো পেয়েছে সেগুলো অত্যন্ত দুর্বল অবস্থায় পেয়েছে। সো তারা সবগুলো সক্ষমভাবে ব্যবহারও যে করতে পারছে তা না। সো এতগুলো দুর্বলতার ভেতরে উনি পরিষ্কার বলে দিতে পারবেন যে এইটা আমরা এত সময়ের মধ্যে করবো বা এটা আসলে খুব মুশকিল হয়ে যায়। সো উনি যেমন কোনো দায়িত্ব এড়িয়ে যাননি, যে অবকাঠামোগত আপনার উন্নয়ন প্রয়োজন এবং তারা এটাতে প্রতিজ্ঞাবদ্ধ যে তারা অঙ্গীকারবদ্ধ যে তারা এগুলো করবেন। নির্বাচন জনগণের মূল দাবি নির্বাচন, কারণ জনগণের সরকার জনগণের হতে হলে নির্বাচনের মাধ্যমে হতে হবে। তো উনি এটাও বলেছেন যে নির্বাচন আপনার কী বলেন রাজনৈতিক একটা সিদ্ধান্ত। সো জনগণ যখন চাইবে যেভাবে চাইবে তারা সেভাবে দিতেই চেষ্টা করছে। সো সেই হিসেবে আমার মনে হয় একটা পরিপূর্ণতার দিক দিয়ে যে উনি প্রত্যেকটা ইস্যুই অ্যাড্রেস করেছেন, কিন্তু সরকারের দুর্বলতার কারণে কোনো ইস্যুকেই হয়তো উনি স্পেসিফিকভাবে অ্যাড্রেস করতে পারেননি। সো সেই হিসেবে আমি বলবো যে উনি খুব সুন্দর একটা স্পিচ দিয়েছেন যে সরকার এত কিছু করতে চায় এবং করতে অঙ্গীকারবদ্ধ এবং তারা চেষ্টায় আছে, কিন্তু কিভাবে কখন কোনটা করে দিতে পারবে এটা এখনও তারা পরিষ্কার হয়তো করতে পারছে না। সো সেখানেও সেই জায়গাটাও তিনি ওপেন রেখেছেন। আমার কাছে এইভাবে মনে হয় যে উনি সুন্দর একটা স্পিচ দিয়েছেন এবং আগামীতে ওনার নেক্সট যে স্পিচেসগুলো আসবে, বক্তব্যগুলো আসবে, বা ইতিমধ্যে হয়তো আগামী 2-1 সপ্তাহের ভেতরে ওনাদের সাথে আমাদেরও বোধহয় একটা বসার কথা আছে। ওনারা প্রথম বসাতে বলেছিলেন এই ধরনের একটা আমাদেরকে ইঙ্গিত দিয়েছিলেন যে সেপ্টেম্বরের শুরুর দিকে হয়তো আবার আমাদের সাথে বসবেন। তো তখন বসলে হয়তো আরেকটু পরিষ্কার করবেন, আমরাও তাদেরকে প্রশ্ন করব এবং এই প্রশ্ন উত্তরের মাধ্যমে হয়তো আমরাও আরও ভালোভাবে সহযোগিতা করতে সক্ষম হব ইন্টারিম সরকারকে। সংখ্যালঘু নির্যাতন, আনসারদের আন্দোলন সহ নানা ষড়যন্ত্র হচ্ছে, এ বিষয়ে আপনার মতামত কি? দেখেন, মানে ভিন্ন ভিন্ন ইস্যুস, বাট সংখ্যালঘু নির্যাতন থেকে যদি আমরা শুরু করি, প্রথমত যেখানে যেভাবেই কারোর উপরে কোনো নির্যাতন হয় একটা গণতান্ত্রিক দেশে,
একটা গণতান্ত্রিক সরকার প্রক্রিয়া যে দেশ আছে সেটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত। এবং আমাদের দেশে কখনো সংখ্যালঘুর উপরে কোনো ধরনের নির্যাতন কোথাও হয়নি, এটাও সত্যি না। তবে যতটা বিদেশি প্রপাগান্ডা করা হয় তার আশপাশ দিয়েও সত্য না। এবং গত এক মাসে মানে আপনার অগাস্টের 5 তারিখ থেকে এই পর্যন্ত আর কি আমরা যা কিছু দেখেছি, যতটুকুই হয়েছে মানে একেবারে হয়নি তা না, তবে অনেক সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয়েছে, এটাও সত্যি না। যদিও আমরা বিদেশি মিডিয়া বা সোশ্যাল মিডিয়া এসব জায়গায় দেখছি অনেক প্রপাগান্ডা হচ্ছে, অনেক। আমি আপনাকে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলি, গত এক মাসে আমার কাছের পরিচিত মানে হয়তো আমার আপনার সোশ্যাল পরিচিত, হয়তো আমার ছাত্রছাত্রীর ভিতর থেকে, হয়তো আমার দলীয় কর্মকাণ্ডের সাথে সংযুক্ত, এরকম অনেকে, মানে আমি আপনাকে মিনিমাম বলতে পারবো যে 100-র অধিক, এক্স্যাক্টলি কত আমি বলতে পারবো না, কারণ প্রত্যেক দিনই কয়েকটা এরকম পেয়েছি। 100-র অধিক আমি ফোন কল বা মেসেজ বা এরকম পেয়েছি যে স্যার আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে বাঁচান, আমাদের তো। এবং এদের সবার সাথে আমি যোগাযোগ করেছি, মানে আমি মেসেজ পেয়ে মেসেজ ব্যাক করেছি বা কল ব্যাক করেছি, কল পেয়ে কলে কথা বলেছি। এবং সবাইকে যখন জিজ্ঞেস করেছি যে ঝামেলাটা কী হয়েছে, তারা সবাই একই কথা বলেছে। এটলি আমি যতজনের সাথে, এবং এটা 100-র অধিক কিন্তু এবং দেশব্যাপী, তাদের কাছে একই জিনিস শুনেছি যে আমরা খুব আশঙ্কা করছি, খুব ভয় পাচ্ছি, এরকম কিছু একটা হতে যাচ্ছে। হয়েছে না এখনো হয়নি। আমি তাদের সবাইকে জানিয়েছি যে কোনো কিছু হলে মানে আমার ফোন অন থাকবে, আপনারা ইমিডিয়েটলি আমাকে ফোন করবেন। এবং আল্লাহর অশেষ রহমতে এই পর্যন্ত কিন্তু আমি তাদের কারো কাছ থেকে কল ব্যাক পাইনি, মানে আল্লাহর অশেষ রহমতে। এটা আল্লাহ তাআলার অবদান যে আমাদের দেশে এই শান্তিটা আছে, যে এরা কেউ আমাকে কল ব্যাক তাদের করতে হয়নি যে স্যার আসলে এই প্রবলেমটা এসে গেছে, এরকম কেউ কল ব্যাক করতে হয়নি। আর তাছাড়া আমি শুধু আপনার সংখ্যালঘু হিসেবে বলবো না, বাট আমি অনেকের কাছ থেকে ঝামেলার কল পেয়েছি যে আমরা ঝামেলার মধ্যে অ্যাকচুয়ালি পড়েছি। তবে এটাও আমি পরিষ্কার করি, এবং এটাও কিন্তু আমি অনেক পেয়েছি, এই 100-র বেশিই পেয়েছি, মেসেজ কল পেয়েছি। এদের সবারটাই তার বাবা আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল, তার বাবা জেলা প্রেসিডেন্ট ছিল বা জেলা সেক্রেটারি ছিল, বা তার আপন চাচা ছিল, যে চাচার সংসারের মুরব্বী এবং তারা সবাই থাকে। এইগুলো ছাড়া আমি কোনো পাইনি, মানে সে যেই ধর্মের অনুসারী হোক না কেন। এই কলটা পেয়েছি, ইমিডিয়েট সাথে ছিল তার বাবা বা তার চাচা বা তার মা বা তার বড় ভাই আওয়ামী লীগের নির্বাচিত, মানে আওয়ামী লীগ তো কোনো নির্বাচন করেনি, যে দুষ্টামি করেছে ওগুলোর কোনো কেদারায় বসে আছে, বা জেলা আওয়ামী লীগ বা উপজেলা আওয়ামী লীগ বা এগুলোর প্রেসিডেন্ট সেক্রেটারি। এটা ছাড়া আমি আসলেই কোনো মানে অ্যাকচুয়াল ঝামেলায় পড়েছে এরকম কল পাইনি। এবং তাদেরকেও আমি যতদূর সম্ভব, যতদূর আমি চেষ্টা করেছি থানার সাথে কানেক্ট করিয়ে দিতে, অন্য আর কিছু না, জাস্ট থানার সাথে কানেক্ট করে দিতে, যেহেতু আমার কাছে এসেছে এবং সে এই দেশেরই নাগরিক ভাই, তার বাবা যে দলই করুক, তার মা যেটাই করুক, সো আমি থানার সাথে কানেক্ট করিয়ে দিয়েছি। এর বাইরে আর আমি তাদের সাথে আর কোনো যোগাযোগ এইভাবে করিনি। সো আমি যেটা বলছি যে সংখ্যালঘু যেটা, এগেন যদি একটা কিছু হয়ে থাকে, দ্যাটস ওয়ান টু মেনি, একটা হওয়া উচিত না, ঠিক আছে? তবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বললাম, বিদেশি প্রপাগান্ডা বললাম, এডিশনালি আরেকটা জিনিস হয়েছে যে কয়েকটা জায়গায়, এগেন এটা আমার জানা মত, মানে আমি ডিরেক্ট এক্সপিরিয়েন্স করা না, বাট মিডিয়াতে দেখা এবং আমার রাজনৈতিক কর্মী বা সহচারী তাদের কাছ থেকেও শোনা, যে বেশ কিছু জায়গায় এরকম হয়েছে যে সংখ্যালঘুর কারোর উপরে আক্রমণ হয়েছে, এবং যখন ধরা পড়েছে দেখা গেছে যে এটা এই যে ফ্যাসিস্ট যে আওয়ামী বাহিনী, এই ছাত্রলীগ বা যুবলীগ, এরা কেউ করেছে সরকারের উপরে দোষ চাপানোর জন্য, এবং যেখানে যেখানে ধরা পড়েছে সেখানে এই ঘটনাগুলো ঘটেছে। এগুলো এগেন আমার পার্সোনাল অভিজ্ঞতার ভেতরে না, বাট এই খবরগুলো আমরা পাচ্ছি বা পেয়েছি। সো সেই হিসেবে আমি ধরে নিচ্ছি যে সংখ্যালঘুদের উপর আক্রমণ আমাদের দেশে বড়ভাবে হয়েছে, এটা সত্যি না, একেবারেই সত্যি না। এবং যা কিছু হয়েছে সেটা হয়তো অনেকটাই এই যে কনস্পিরেসির যে কথাটা আপনি বললেন, যে ষড়যন্ত্র, এই নৌকার ষড়যন্ত্র, এই আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীর ষড়যন্ত্র হিসাবে সাজানোর ক্ষেত্রে হয়েছে। এবং একইভাবে আমরা আনসারটাও দেখেছি, আমাদের আনসার ভাইদের অনেক ধরনের আপনার কমপ্লেইন্টস ছিল অনেক দিন ধরে, মানে আনসার ভাইদের আন্দোলন, বা ইভেন আজকে যেটা এখন আবার আরেকটা কথা হচ্ছে গ্রাম পুলিশদের আন্দোলন, এটা কিন্তু একেবারে নতুন না, এগুলো পুরাতন, কয়েক বছর পুরাতন। এখন কয়েক বছর পুরাতন আন্দোলন, এবং কয়েক বছর পুরাতন আন্দোলন এখন আবার মানে এখনও সেটা চলছে, বা এখন আর একটু চাঙ্গা দিয়ে উঠছে। এখন চাঙ্গা দিয়ে ওঠার একটা বড় কারণ তো নিশ্চয়ই আছে, যে তারাও উদ্বুদ্ধ হয়েছে, তাদের ভিতরে অনেকে উদ্বুদ্ধ হয়েছে এই যে আমাদের জাতীয় আন্দোলন থেকে, এবং এদের মধ্যে অনেকে জাতীয় আন্দোলনে যে অংশ নেয়নি এটাও সত্যি না, নিয়েছে। ওকে, সো তারা এই জাতীয় আন্দোলন থেকে উদ্বুদ্ধ, যে না, আন্দোলন করে আমরা জয় পেয়েছি, আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশে জয় পেয়েছি, আজকে আমি আনসারের একজন ব্যক্তি হয়ে, সদস্য, আমি আনসারেরও জয় চাই।
এটা হইতেই পারে, এবং উদ্বুদ্ধ হয়ে আনসার, গ্রাম পুলিশ এরা অনেকে হয়তো আন্দোলনে নেমেছেন এবং করছেন, ফাইন। এইখানে একটা জিনিস তাদেরকেও আমাদের বোঝাতে সক্ষম হতে হবে যে ভাই দেখেন, 15.5 বছর সরকার যেই অবস্থায় এই হাসিনা রেখে গেছে, এরপর তখন আন্দোলন করে যেটা পান নাই, আজকে 1 মাসে আন্দোলন করে এটা দেওয়া সম্ভব না। আপনাদের প্রতিও আমরা আর্জি রাখছি যে আপনারা এই মুহূর্তে আন্দোলনগুলোতে থেকে শান্ত হন, আর এত বছর কষ্ট করেছেন, আর অল্প একটু সময় কষ্ট করেন, আমাদের সরকার একটা স্থিতিশীল অবস্থায় আসুক, তারপর আমরাও আপনাদের সাথে নামবো। মানে আমি রাজনৈতিক দল হিসেবে বলছি যে আমার দল এনডিএম, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, আমরা আপনাদের সাথে নামবো আপনাদের দাবি বাস্তবায়নে, কিন্তু আগে সরকারকে একটু স্টেবল হতে দেয়। আর এর মধ্যে স্পেশালি এই যে সেক্রেটারিয়েট ঘেরাওর যে আনসারের ঘটনাটা ঘটেছিল, এইটার জন্য আমাদের রেগুলার আনসার ভাইদের দোষারোপ করবেন না। এটার জন্য আমাদের রেগুলার আনসার বাহিনী, আনসারের সব ভাইরা, তারা এটার দোষ তাদের ঘাড়ে দেয়া যাবে না। এইটা স্পেসিফিক একটা গ্রুপ যারা এই নৌকা হাসিনা আওয়ামী লীগের দোসর, তারা সাজিয়েছে, এবং এটা কিন্তু ইতিমধ্যে খবর থেকে শুরু করে সব জায়গায় পরিষ্কার হয়ে গেছে। কারণ এই আওয়ামী লীগ তো গত 15.5 বছর থেকে সব জায়গায় তাদের চোরচুট্টা চামচা দোসরদের বসিয়েছে, ঠিক না? সো যেই মেজর জেনারেল আনসারের এসেছিল, চার্জে ছিল, তার ভাই মন্ত্রী ছিল, এবং এই গোপালগঞ্জের, আমি চিনি ভাই, আমি এদেরকে চিনি, এদের সম্বন্ধে জানি। এবং আমি কিন্তু ওয়ান অফ দ্য থিংস, এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যখন সরকার পতন হলো, পতন হওয়ার আগেও কিন্তু এই আন্দোলনটা চলছিল। পতন হওয়ার সঙ্গে সঙ্গে আমি সরকারকে অনেক কিছু জানাতে চেষ্টা করেছি, এবং তাদের মধ্যে এটাও জানাতে চেষ্টা করেছি যে এই আনসার বাহিনীর যে নেতৃত্বে যে মেজর জেনারেল আছে, একে তাড়াতাড়ি বহিষ্কার করে চেঞ্জ করতে হবে, কারণ নাহলে এরা ঝামেলা করতে পারে। এবং তাকে বহিষ্কার করা হয়েছে, বাট তবুও ঝামেলা সে পাকাতে সক্ষম হয়েছে কিছু সংখ্যক, 400-500 বা 500-600 সংখ্যক আনসার বাহিনী নিয়ে। এবং এটাও যতদূর আমরা জানলাম খবরের কাগজ থেকে, যে যেই 500-600 জন বা 400-500 জন সেক্রেটারি ঘেরাও করেছিল, এদের ভিতরেও বেশিরভাগ গোপালগঞ্জের। সো মানে গোপালী একটা কনস্পিরেটর, ওই মেজর জেনারেল, তার গোপালী বাহিনী নিয়ে সেক্রেটারি ঘেরাও করেছে। তো এই যে গোপালী বাহিনী নিয়ে ঘেরাও, এটার জন্য আমার পুরো আনসার ভাইদের উপরে কাঁধে দোষ চাপানো, এইটা আমি ভুল হিসেবে দেখব। তবে এই জায়গাগুলোতে আমি আনসার ভাইদের প্রতি বলবো, গ্রাম পুলিশ ভাইদের প্রতি বলবো, এবং বাকি যারা আছেন তাদের সবার প্রতি আমার একটাই আবেদন থাকবে, এই যে আপনারা এখন যদি আন্দোলনটা একটু দমিয়ে নিয়ে না আসেন, আজকে যদি ঠান্ডা না হন, আপনাদের নামে কিন্তু, আপনাদের নাম নিয়ে এই আওয়ামীর দোসর অনেক লুকিয়ে আছে, যারা আপনাদের নাম নিয়ে কনস্পিরেসি করতে চেষ্টা করবে। আপনাদের নাম দিয়ে সেদিন যেমন সেক্রেটারি ঘেরাও হয়েছে, আজকে আমাদের আদরের এক ছাত্র সমন্বয়ক হাসনাত, সে আজকে হাসপাতালে আছে। গত 2 দিন আগে এই আক্রমণে সে হাসপাতালে গেছে। আমি তাকে গত 2 দিন দেখতে যেতে পারিনি, কারণ আমি ত্রাণ কর্মকাণ্ডে নোয়াখালী, লক্ষ্মীপুর ওইদিকে ছিলাম। সো আমি আজকে ইনশাআল্লাহ আপনার সাথে কথা বলার পরই হয়তো তাকে দেখতে যাব। তো যেটা বলছিলাম, যে এই ঘটনাগুলো কিন্তু আনসার ভাই আপনাদের নামে তারা করেছে। সো এগেন আমার আনসার ভাইয়েরা, গ্রাম পুলিশ ভাইয়েরা, এবং সাথে যারা আছেন, যারাই তাদের সঠিক দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলেন এবং আগান আন্দোলন করছেন, আপনারা এই মুহূর্তে কিছু সময়ের জন্য হলেও, মানে 1 মাস 2 মাসের জন্য হলেও, আপনাদের আন্দোলনগুলো যদি আপনারা অব্যাহত না রেখে একটু বন্ধ করেন, তাহলে আপনাদের নাম নিয়ে এই নোংরা কনস্পিরেসিগুলো করতে কেউ সক্ষম হবে না। এবং সরকার, আমি ববি হাজ্জাজ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম-এর চেয়ারম্যান হিসেবে আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আপনারা যদি 2 মাস এই সরকারকে একটু সময় দেন, 2 মাস পর যখন আপনারা আন্দোলন নামতে চান, আমি আপনাদের সাথে নামবো, কোনোভাবে রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। কিন্তু এই মুহূর্তে সরকারকে আপনারা স্টেবিলিটির একটা সুযোগ দেন, এবং এই যে আপনাদের নামে যে কনস্পিরেসিগুলো হচ্ছে, এইগুলো সাজানো যেন সুযোগ না পায়, এইটার একটা ব্যবস্থা করেন।